মর্নিং এভরিওয়ান। সকাল সকাল একদম রেডি পুনে ব্যাক করার জন্য। হ্যাঁ, মনটা তো ডেফিনেটলি খারাপ লাগছে, কারণ বিয়ে বাড়ির জন্য প্রচুর হইচই হয়েছে, তাই জন্য ছেড়ে যেতে খুব বাজে লাগছে। কিন্তু একটা জিনিস ভালো লাগছে যে অনেকদিন পর আমার বুচকুটাকে দেখতে পাবো। আজকে গিয়েই ওকে আনার প্ল্যান আছে, তো আমরা 4:30টার মধ্যে বাড়ি ফিরে যাব, তারপরে গিয়ে ওকে আনবো। আর কি, চলো রেডি হওয়া যাক। এবার সকালবেলা স্নান করলাম, মুড়িয়ে বাবা আমার এখনো অবধি না হাত পাত কাঁপছে, মানে এত ঠান্ডা। এখন দেখলাম 14 ডিগ্রি, আর পুনেতে দেখাচ্ছে 16, মানে ওখানেও কিন্তু ঠান্ডা আছে। গোপাল তুলে নিচ্ছি খেতে বসার আগে। তুলে নি? ঠিক আছে, চলো মনো নিজ নিকেতনে, এনাদেরও ছুটি শেষ আর আমরা নিচে আবার খেতে বসবো, তো তাই ভাবলাম তার আগে গোপালকেও রেডি করে নিই। চলো, বন্ধুর সাথে আমার পরে দেখা হবে। মামনি বলছে আমি পুরো রেডি টেডি করে রেখেছি, স্নান টান সারিয়ে একদম জামা টামা পরে রেডি। মামনি তো বলেছিল সকালবেলা ভাত খেয়ে যাওয়ার জন্য, ভাত মাছ, কিন্তু তোমরা তো জানোই সকাল সকাল আমাদের ভাত রোচে না, তো রুটি খেয়ে যাওয়া হচ্ছে। রুটি আর তার সাথে আলু ফুলকপির চচ্চড়ি, মিষ্টি আছে। আর আমি এখানে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি, আর মামনি রুটি করছে। আমাকে দিয়ে দাও। গরম গরম রুটি একদম পাতে পড়ছি। তো চলো, এবছরের মতো শেষ ট্রিপ মনে হচ্ছে হয়ে গেল। হ্যাঁ, আসছে বছর আবার হবে। আসছে বছর আবার হবে। একটা জিনিস তোমাদের দেখাতে চাই, আমরা এই দুটো লাগেজ নিয়ে এসেছিলাম, এইটা কিন্তু এক্সট্রা, পুরো এক্সট্রা। এখানে এই ছোট লাগেজটা ছিল, তো এটা এখন নিয়ে যাচ্ছি। টুকটাক এদিক ওদিক যেতে এটা খুব কাজে লাগে। চলো যাওয়া যাক, নামাই আসতে আসতে। চলো। ক্যাব বুক করেছো? না, এখনো বুক করিনি, করব। এখানে ক্যাব পাওয়া আবার একটা টাস্ক। হ্যাঁ, 2-3 বার ক্যান্সেল হবে, তারপরে গিয়ে ফাইনালি পাওয়া যাবে। কত টাকা চেয়েছে, কোথায় ডেস্টিনেশন, কজন যাবেন, সবকিছু জানতে চাই, বলে বয়সটা এসে জানতে চাইবেন। চলো। টাটা। এবার মনটা বড্ডই খারাপ হয়ে যাচ্ছে। এরপরে দেখা হবে আবার তোমাদের সাথে। চলো, আবার দেখা হচ্ছে, আসছে বছর আবার হবে। দিদিও এসেছে আমাদের সিআপ করতে। টাটা টাটা। আমাদের লাগেজটা যেন সবসময় একটু বেশিই হয়ে যায়। টাটা। ব্যাগে কিন্তু মামুনির একটা স্পেশাল জিনিস আছে, বাড়ি গিয়ে দেখতে পাবে। আসলাম, টাটা টাটা। এসে গেছে ক্যাব। আমার মাছ ঝুলছে এদিকে। আজকে মামনির মনটা খুব খারাপ হয়ে গেছে, আমি একটা জিনিস দেখে বুঝেছি। আজকে সকালবেলা আমরা খেয়ে বেরোবো বলে রান্না টান্না করেছে, একবারে নিজেদেরও করে নিয়েছে। বলছে তোরা চলে গেলে আমার আর কিছু করার মুডই থাকবে না, তাই সব বেশি বেশি করে একবারে করে নিয়েছে। বলছে এবার তোরা চলে যাবি, আমি পুরো একদম রেস্টই নেবো। না, লাস্ট টাইম কি হয়েছিল আমরা জানতাম যে ডিসেম্বরে আসবো, ঠিক আছে, 1 মাসও বাকি নেই। তার মধ্যে এর মধ্যে হচ্ছে কি অর্ণব এখন হোস্টেলে চলে গেছে, মানে মা পুরো একদম খালি হয়ে গেছে। না, এবারে প্ল্যান আছে আমরা আসার আগে মামুনিদের নিয়ে যাবো। হ্যাঁ, বলেই দিয়েছি যে আমরা 2বার ঘুরে গেলাম, এবার তোমাদের যেতে হবে। এখন মা বাবা একা যেতে পারে ফ্লাইটে করে, অতটা প্রবলেম হবে না। দেখা যাক। এটা দক্ষিণেশ্বরের ট্রাফিক না? হ্যাঁ, আমরা দক্ষিণেশ্বরের উপর দিয়ে যাবো না, আমরা দিয়ে ঘুরে যাবো, তো আমাদের ট্রাফিক খুব একটা লাগবে না। I was worried you blow my reputation, but I figured it's not on me. Yeah. সিকিউরিটি, ব্যাগেজ ড্রপ, চেক ইন সবকিছু খুব স্মুথলি হয়ে গেছে। আর আজকে মনে হচ্ছে তুলনামূলক এয়ারপোর্টে চেহেল পেহেলটা একটু বেশি। মনে হচ্ছে শীতকাল, তো সবাই বেড়াতে ঘুরতে যাচ্ছে। না, আমার মনে হচ্ছে না, মানে এই টাইমিংটার জন্য। এর আগে যতবারই আমরা ট্রাভেল করেছি রাত বিরাতে ট্রাভেল করেছি। হ্যাঁ, সত্যি কথা, এই টাইমিংটা খুব ভালো, 12:45 ফ্লাইট। আর বলে না ন্যাড়া একবারই বেলতলা যায়, তো আমি 2বার গেছি। গোয়ে আর স্পাইস জেট, অনেক এক্সপেরিমেন্ট হয়ে গেছে। এবার বুক করার সময় মনে আর কোনো কনফিউশন ছিল না, চোখ বন্ধ করে ইন্ডিগো বুক করেছি, আর ফ্লাইটটা কিন্তু অন টাইম আছে। এক্স্যাক্টলি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই, এর আগে কিন্তু কলকাতা এয়ারপোর্টের ফুড টার্মিনালটা দেখিনি। এক্স্যাক্টলি, এটা তো ফুড কোর্ট টাইপের। এখানে কেএফসি, সাবওয়ে সবকিছু আছে। এটা খুব দরকার ছিল, কলকাতা এয়ারপোর্টে ছিল না। বিরিয়ানি ভাই, যদিও আমরা রুটি তরকারি খেয়ে এসেছি, এখানে খাওয়ার খুব একটা ইচ্ছা নেই, বাট অনেক কিছু আছে। এটা খুব দরকার ছিল, কলকাতা এয়ারপোর্টে এরকম ফুড কোর্ট ছিল না। চলো কেটে যাওয়া যাক। 21 নম্বর এদিক দিয়ে। It's very finger for people like them. Oh no. But darling, on my mind, I'm feeling so fly up in the zone now. কলকাতা এয়ারপোর্টে দেখো এই বাঞ্ছারামের একটা আউটলেট করেছে। আমি বললাম মিষ্টি নেওয়া হয়নি, একটুখানি জল ভরা তালশাঁস বলছে 65 টাকা পিস।
আর একটা 75 টাকা পিস। পিসটা হচ্ছে কি বলতো, ওই 10 কিংবা 15 টাকার পিস। না 15 টাকায় মিষ্টি হয় না বাচ্চারামের, হয়তো এটা 25 টাকা 30 টাকার পিসটা 65 টাকা। দরকার নেই, আমি নেবো না বাবা। মানে এত দামি কস্টলি জল ভরা তালশাঁস না খেতে পারবো না, হজম হবে না, হজম হবে না। আজকে সকালবেলা ঠান্ডাটা দেখে না পুরো ডিসিভড হয়ে গেছি। আমি তো একটা মোটা জ্যাকেট পরে এসেছি, সৌমি একটা ফারি ওভারকোট পরে এসেছি, মানে ভাবতে পারছো। আর এখন পুরো গলদঘর্ম অবস্থা। এগুলোকে হাতে হাতে বুঝতে হবে। পুনেতে গিয়ে লাগার কোনো চান্স নেই। পুনেতে দেখলাম আমি এখন টেম্পারেচার হয়ে গেছে প্রায় 26-27। দেখো মোটামুটিভাবে আমরা ভেবেছিলাম যে হ্যাঁ আমরা পুনেতে সেটেল করব, তাই জন্য ফ্ল্যাট কিনেছি। তাই এখানে আসার মজাটা অন্যরকম। হ্যাঁ নিজের বাড়িতে আসছি সব ঠিক আছে, কিন্তু কলকাতায় গেলে যে একটা অন্যরকম ফিলিং হয় সেটা কিন্তু পুনেতে আসলে এখনো অবধি হয় না। কলকাতায় গেলে মনে হয় হই হই, এখানে যাব সেখানে যাব, ফুচকা খাওয়া, হ্যাঁ সেই টানটা কিন্তু এখনো অবধি আসে না। এখানে নিজের বাড়ি আছে, সেটা একটা অন্যরকম ফিলিংস, সেটা ঠিক শেয়ার করতে পারবো না, কারণ আমি আগেও বলেছিলাম ব্যালেন্স করা খুব ডিফিকাল্ট। তো যাই হোক, আমরা অন টাইমে আছি। আমাদের কিন্তু ইন্ডিগো একদম পারফেক্ট টাইমে ল্যান্ড করিয়ে দিয়েছে, ক্যাব পেয়ে গেছি। আর তোমাদেরকে বলেছিলাম 4:30-র মধ্যে বাড়ি পৌঁছে যাবো, আমরা কিন্তু এক্স্যাক্টলি 4:30-র মধ্যেই ইন্ডিগো একদম টাইমে ঢুকিয়েছে। মানে দেখছিলাম আমি ডিসপ্লে বোর্ডে ইন্ডিগোর সব ফ্লাইট অন টাইম, মানে হাইলি অ্যাপ্রিশিয়েবল সত্যি কথা বলতে। আর এখানে এসেও দেখছি একদমই ঠান্ডা নেই, যদিও আমি এই জ্যাকেটটাকে খুলতে পারিনি। রিজন ইজ আমি দুখানা সুটকেস নিয়ে হাঁটছিলাম, জ্যাকেটটাকে আমি খুলেও ফেলেছিলাম। তারপরে এত নড়নড় হলো, একদম দূর বাবা পরে রাখি কি হবে, বেশি মানে ঘামই হবে, আর তো কিছু হবে না। আমি খুলে ফেলেছি। আর সত্যি কথা বলতে কলকাতায় যা ঠান্ডা না, আমি এই কদিন আর শ্যাম্পু ট্যাম্পু কিছু করতে পারিনি। এখন ভাবছি বাড়িকে একটুখানি শ্যাম্পু করবো কিনা, দেখা যাক। চলো বাড়ি যাওয়া যাক। 15 দিন বাড়ি বন্ধ, আবার গিয়ে পরিষ্কার। না আমরা বাড়ি ফিরে বেরিয়ে যাবো বুচকুকে আনতে। হ্যাঁ চলে যাব, তারপরে এসে খাবো, খিদেও পেয়ে গেছে, সেই 10টার সময় খেয়েছি। জামা কাপড় মেলে এখানে শুকুর দিয়ে গেছিলাম, বাড়িতে ফিরে এমনি সবকিছুই ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। চলো বেরিয়ে যাই। ক্লিপ লাগাতে হয় মনে হচ্ছে, জানো তো কি হয়েছে পরে বলছি, আগে বুচকুকে নিয়ে আসি। চলো যাওয়া যাক। সে আমাদের পথ চেয়ে বসে আছে, আর এমনি মোটামুটি ঠিকই আছে, কিন্তু যেই কেলেঙ্কারিটা হয়েছে ভাবা যাচ্ছে না। আজকে রাতে কিভাবে ম্যানেজ করবে সেটাই। পুরো গন্ধ বেরোচ্ছে। চলো, চাবি নিয়েছো? I was worried you blow my reputation. Yeah, yeah. The way you're making me shiver, your hands on myself, I keep pulling the trigger. This মানে গাড়িটা কি বিচ্ছিরিভাবে পার্ক করেছে না? পাশের গাড়িটা তো অন্যান্য লোকের কথা মাথায় রাখতে হবে না। শেষ পর্যন্ত আর ওয়েট করা গেল না। মানে সৌমি বলছিল না যে বুচকুকে নিয়ে এসে তারপর খাওয়া দাওয়া করবো, পারলাম না। আর তো শরীর খারাপ লাগছে না, আর পার্টি এখানে খাচ্ছি। আমাদের ভুল হচ্ছে, আমরা ফ্লাইটে আজকে কিছু খাইনি, ফ্লাইটে খালি ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। আজকে কি হয়েছে জানা নেই, মানে আমাকে দেখে কোনো এক্সপ্রেশনই দিল না। জানি না রেগে আছে না ভুলে গেছে, কিছুই বুঝতে পারছি না। না ভুলে গেছে বলে তো আমার মনে হচ্ছে না, তাহলে কিন্তু অনেক অ্যাগ্রেসিভ হয়ে যেত। একটু রাগ হয়েছে, বলছে এইবারটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। 15 দিন নিয়ে চলে এসেছি তাকে। হ্যাঁ বুকুটা এখন যেই লেভেলে খিদে পেয়েছে না, ম্যাগি ছাড়া আর কিছু বেটার ভাবতে পারলাম না, কারণ অর্ডার দিলে খাওয়ার আস্তে আস্তে একটু সময় লাগবেই। আর সাথে যেহেতু বুচকু ছিল, নেবে যে কিছু নিয়ে আসবো সেটাও পসিবল নয়। তো আগে ম্যাগি বানিয়ে খাই, তারপরে চা বানাবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সেই 10টার সময় আমরা 2টো করে রুটি খেয়েছি, আর এখন বেজে গেছে 6টা। ম্যাগি খেয়ে দেখো, চাও বসিয়ে দিয়েছি, কারণ এবার আমার সত্যি একটা চায়ের প্রয়োজন, কারণ সামনে এখন লম্বা কাজ। তোমাদেরকে এবার ট্র্যাজেডিটা বলি। ঘরে ঢুকলাম, দেখলাম মোটামুটি সব কিছু ঠিক আছে, ইনফ্যাক্ট আমার গাছগুলোও ভালো আছে, তো সবই ঠিক ছিল। হালকা একটা স্মেল আসছিলো, আমি ভাবছি হয়তো জানলা দরজা বন্ধ আছে সেই জন্য। কি হয়েছে তোমাদেরকে বলি, ট্রিপ হয়ে আমাদের মেন সুইচটা বন্ধ হয়ে গেছে, আর তার জন্য যেটা সাফার করেছে সেটা হচ্ছে ফ্রিজ।
ফ্রিজ মনে হচ্ছে দিন সাথে হয়েছে বন্ধ হয়েছে। এক্স্যাক্টলি, আমাদের কিন্তু ফ্রিজটায় কোনো প্রবলেম হয় না, আমরা এর আগেও হলিডে মোডে দিয়ে চলে গেছি, সুন্দর ছিল, ভেতরে যা ছিল তাতে কোনো প্রবলেম হয়নি। বাট এবার মানে পুরো কপালে হাত, যা তো অবস্থা। আর জানো দুটো ডিমও আছে, মানে খুলো না সাংঘাতিক অবস্থা। টমেটোটা না মানে পুরো পচে ফাঙ্গাসে পুরো সাদা হয়ে গেছে, এটা এখন পরিষ্কার। যাই হোক, ফ্রিজ দেখো পরিষ্কার করতেই হয়, কোথাও থেকে ঘুরে টুরে আসলে আমি করিও, কিন্তু সাথে সাথে এক্ষুনি আমায় করতে হবে, এটা ভাবলেই না আমার গায়ে জ্বর আসছে। তাই জন্যই বললাম চাটা এখন খুব দরকার, চা খেয়ে আবার একটুখানি বাবারে টেকা যাচ্ছে না, সত্যি পরিষ্কার করতে হবে এক্ষুনি। না না, কিছু করে লাভ নেই, করতে হবে। একটা কথা ছিল না, সেই রোম পুড়ছে আর নিরো বাঁশি বাজাচ্ছে। আমাদের দেখো ইনি হচ্ছে নিরো, মানে ঘর পুরো অগোছালো, এখানে বিন ব্যাগ পড়ে রয়েছে বাইরে, আর ইনি এখন বসে বসে চায়ে সিপ দিচ্ছেন আর মিঠাই দেখছেন। মানে ইনি আজকের আমাদের রোমের নিরো, কি বলবো আর বলো না, আজকে যদি শরীরটা দিচ্ছে না, ভালো লাগছে না। কয়েকদিন ধরে আমরা যা করেছি, দীঘা চলে গেছি, তারপরে কালকেও রাত্রিবেলা খুব কম ঘুম হয়েছে, আর তোমার খুব সর্দি লেগে গেছে যেটা মনে হচ্ছে, প্রচন্ড সর্দি লেগেছে। আমি আবার বলছিলাম এসে শ্যাম্পু করো। আর কি বলো, নিউমোনিয়া ডাইরেক্ট। Darling, on my mind, I'm feeling so fly up in the zone now. I'm like a golden crown, whirling high up in the sky. Oh, it's the way you make me feel so good right now. It's the way you make. আমার দেখছি কলকাতায় গেলেই ভীষণ ঠান্ডা লেগে যাচ্ছে। আগের বারে যখন গেছিলাম কালী পুজোর ওই টাইমটায় ভীষণ সর্দি লাগলো, ঠান্ডা লাগলো, এবারেও তাই সেম হয়ে গেছে। তো আমি একটুখানি ফ্রেশ হলাম, বাড়ি ফিরে না মুখ টুক যে একটুখানি ধোবো সে আর সময় পাইনি। তো এখন মিশন হচ্ছে ফ্রিজ পরিষ্কার, আর আমি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো ভাতটা তো হয়ে যাবে, সৌরভ বলছে ভাত খাবে, আর আমি ভাবছি রুটি খাবো, কারণ আমার ঠান্ডা লেগেছে, তো ভাতটা আর রাত্রেবেলা খাবো না। ডিপ ফ্রিজে কাজু বাদামগুলোর অবস্থা দেখো, ভাগ্যিস 2-3টেই ছিল, নয়তো যে আফসোস হতো না। এই দেখো পুরো ফাঙ্গাস হয়ে গেছে। এখন একটাই খাটনি, এগুলোকে সব ধুতে হবে, পরিষ্কার করতে হবে। এতগুলো আমন্ড আছে, এগুলো বুঝতে পারছি না কি হয়েছে। এখানে আছে বিস্কুটের গুঁড়ো, এও তো গন কেস। Now that I'm looking back, I can see all the signs I tried to fill in the cracks. ভেবেছিলাম আজকে রাত্রিবেলা ভালোভাবে ফ্রিজটাকে ক্লিন করে নেবো, কিন্তু একদমই আর এনার্জিতে কুলোচ্ছে না। তো মোটামুটি যেগুলো ফেলার ছিল সব ফেলে দিয়েছি, অনেক জিনিস নষ্ট হলো, এটাই খুব খারাপ লাগছে। আর একটুখানি মোটামুটি ওপর মুছে দিয়েছি যাতে গন্ধটা চলে যায়, দ্যাটস ইট। কালকে দেখা যাক, কালকে পরিষ্কার করবো ভালো করে। আজকে রাত্রিবেলা আমাকে শুধু ভাত আর রুটি বানাতে হচ্ছে, তাও রুটিটা বানাচ্ছি আমার শরীরটা খারাপ হয়েছে বলে, আদারওয়াইজ ভাত বানিয়ে নিলেই হয়ে যেত। মামুনি একটা স্পেশাল জিনিস বানিয়ে দিয়েছে, সেটা তোমাদের দেখাই কি। তো আজ আর কালকে সকালবেলার জন্য মামুনি বানিয়ে দিয়েছে এইরকম মাছের রসা, একদম ড্রাই করে বানিয়েছে। আর আমি একটুখানি গরম জল দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো। মামুনি বললো ঝোল ঝোল তো আর নিয়ে যেতে পারবি না, একটুখানি রসা করে নিয়ে যা, তাহলে একটুখানি ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো এখানে আছে আলু দিয়ে মাছ দিয়ে মাছের তরকারি। Lost in an endless maze, the emptiness had afforded just like a void, but you broke the coldness somehow and lit up. আজকে আমার ডিনারটা কিন্তু পুরো জমে গেছে। মামুনির হাতের মাছের তরকারি, আর তার সাথে আছে ঝোলা গুড়। কালারটা দেখেছো, দারুণ। সৌরভ যেহেতু ভাত খাচ্ছে, সৌরভ কিন্তু ঝোলা গুড়টা খাচ্ছে না। না আমি এমনি চেটে চেটে খেতে পারি কিন্তু, ঠিক আছে, একটু বাটিতে নিয়ে। না, ভাত খেলে পাওয়া যায় না। চলো আমাদের ডিনার রেডি। তাহলে চলো আজকের মতো এ পর্যন্তই। কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে, নতুন এনার্জির সাথে। ততক্ষণের জন্য টাটা।